লেজি নোন বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেলে আপনারা ধারাবাহিকভাবে শুনতে শুরু করেছেন গোগোলের কাণ্ড। প্রথম পর্ব আমি দিয়েছি, তাতে আপনারা শুনেছেন গোগোল তার মামার সঙ্গে বেড়াতে গিয়েছিল ফুটসিলিং। সেখান থেকে মামার এক নেপালি বন্ধু তাকে একটি ছোট্ট কুকুর উপহার দেয়। সেই লাসাপাপি কুকুরটির নাম ছিল চিক্কুস। চিক্কুসকে গোগোল এবং তার মা খুব ভালোবেসে ফেলে এবং পরে ওই কুকুরটিকে নিয়ে বাড়ি আসার পথে কলকাতা না এসে জটু মামার অনুরোধে তারা নাগাল্যান্ড যাবে ঠিক করে। এরপর ঘুমন্ত গোগোল একটা অদ্ভুত স্বপ্ন দেখছিল। কোন একটা পাহাড়ি দেশে ও গাছপালা ঘেরা চড়াই উতরাইয়ের পথ ধরে হাঁটছিল। সে পাহাড়ি দেশটা মোটেই দার্জিলিং বা কালিম্পং কিংবা ফুনসিলিংয়ের মতো নয়। ওর কোলে ছিল চিক্কুস। ও বেশ খুশি মনেই চারদিক দেখতে দেখতে হাঁটছিল। চিক্কুসও ও সাদা লোম ঢাকা কালো গোল চোখ দিয়ে মুখ ঘুরিয়ে দেখছিল। তারপর হঠাৎ কি হলো, চিক্কুস গোগোলের কোল থেকে এক লাফ দিয়ে নেমে ছুটতে আরম্ভ করলো। গোগোলও চিক্কুসের পিছন ধাওয়া করে ওর নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলো। তবু চিক্কুস থামল না। একসময় পাহাড়ি রাস্তার বাঁকে চিক্কুস হারিয়ে যেতে লাগলো। হারাবার ভয়ে গোগোলের রীতিমতো দম আটকে আসছিল। আবার হঠাৎ চিক্কুসকে দেখা গেল, কিন্তু কিছুতেই থামছে না, পাগলের মতো ছুটছে। পাহাড়ের উঁচু নিচু পথে ছুটে গোগোল ক্রমেই হাঁপিয়ে পড়তে লাগলো। গলা ক্রমশ শুকিয়ে গেল। চিক্কুসে নাম ধরে ডাকতেও পারছে না। এরকম অবস্থায় হঠাৎ ওর গায়ে ধাক্কা লাগলো। ও মায়ের গলা শুনতে পেল। গোগোল, এই গোগোল, ওঠ, ভোর হয়ে গেছে, দেখ নতুন দেশে এসেছি আমরা। গোগোল ধর্মর করে উঠে উদ্বেগ ভরা দু চোখ মেলে তাকালো। প্রথমেই বলল, চিক্কুস পালিয়ে যাচ্ছে মা। বাবা হেসে উঠে বললেন, মাথায় চিক্কুস ছাড়া আর কিছু নেই, বোকা ছেলে। এই রেলগাড়ির কামরা থেকে চিক্কুস কোথায় যাবে? দেখ কাঁচের জানলা দিয়ে ও কেমন বাইরের দিকে দেখছে। গোগোলের চোখে তখনও উদ্ভ্রান্ত দৃষ্টি। মুখ ফিরিয়ে দেখল চিক্কুস কাঁচ ঢাকা জানালার ওপরে দুটো পা তুলে দিয়ে বাইরের দিকে দেখছে। আসাম মেল দাঁড়িয়ে আছে একটা স্টেশনে। ও কামরার চারিদিকে মুখ ফিরিয়ে দেখল। আস্তে আস্তে গত রাত্রের কথা ওর মনে পড়ল গতকাল রাত্রে সন্ধ্যার সময় ওরা জটু মামার সঙ্গে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মিটার গেজ লাইনের আসাম মেলে উঠেছিল। চিক্কুস তখন ওর কোলে ছিল। মামা মামিমা ওদের তুলে দিতে এসেছিলেন। মামিমা বড় টিফিন কেরিয়ার ভর্তি করে শুকনো মুরগির মাংস আর লুচি দিয়েছিলেন, তার সঙ্গে মালদার কারিগরের হাতের তৈরি ক্ষীর কদম্ব। ট্রেন ছাড়তে ছাড়তে অন্ধকার হয়ে গিয়েছিল। জটু মামা দেশ বিভাগের আগের আসাম বেঙ্গল রেলওয়ের মেন লাইনের গল্প শুনিয়েছিলেন। রেল লাইনের পথের কথাও যে গল্পের মতো শুনতে লাগে, গত রাত্রে জটু মামার কথা শুনে তাই মনে হয়েছিল। জটু মামার বয়স তখন অনেক কম, গোগোলের মতোই নাকি। তিনি এসেছিলেন বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ট্রেনে চেপে নারায়ণগঞ্জ থেকে স্টিমারে চাঁদপুর। রাত্রে 10:30টার সময় সে গাড়ি লাকসাম নামে একটা জায়গায় দাঁড়িয়েছিল। তারপর জটু মামা ঘুমিয়ে পড়েছিলেন। তারপরে ঠিক ভূগোল পড়ার মতো মুখস্থ বলেছিলেন, লাকসাম জংশন থেকে নোয়াখালী, আখাউড়া জংশন থেকে ভৈরব বাজার, কুলাউড়া জংশন থেকে সিলেট মানে শ্রীহট্ট, বদরপুর জংশন থেকে শিলচর, লামডিং জংশন থেকে গৌহাটি। সেসব শাখা ছিল শাখা লাইন। আর আসাম বেঙ্গল রেলওয়ের মেন লাইন ছিল চট্টগ্রাম থেকে তিনসুকিয়া। মেন লাইন কাছাড়ের উত্তরের পাহাড়ের ভিতর দিয়ে গিয়েছে। বদরপুর নামে একটা জায়গা আছে। পাহাড়ি বরাক নদী নাকি দারুণ সুন্দর। আসলে সে নদীটা নাকি নাগাল্যান্ডের পাহাড় থেকেই নেমে এসেছে।
কিন্তু দুঃখের বিষয় গোগলদের ট্রেন একেবারে অন্য রাস্তা দিয়ে গিয়েছে। তখন নাগাল্যান্ড যেতে হলে লামডিং থেকে মণিপুর রোড স্টেশনে নামতে হতো। সেখান থেকে টাঙ্গায় চেপে 46 মাইল গেলে তবেই কোহিমায় যাওয়া যেত। জটু মামা আরও অনেক গল্পই বলেছিলেন বেঙ্গল আসাম রেলওয়ে রাস্তার সম্পর্কে, বিশেষ করে পাহাড়ের ভিতরের সুড়ঙ্গের রাস্তা দিনের বেলাতেও ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যায় না। দেশটা যদি ভাগাভাগি না হতো তবে গোটা বাংলাদেশের আরও অনেক সুন্দর জায়গা দেখা যেত। বাংলাদেশে ঢাকায় জন্মেও সে দেশটা আমি তেমন করে দেখতে পাইনি। ছেলেবেলাতেই কলকাতায় চলে আসতে হয়েছিল। অবশ্য বাংলাদেশ স্বাধীন হবার পরে গেছি, পার্বত্য চট্টগ্রামও দেখে এসেছি। এই সব নানা কথা শুনেছে মনোযোগ দিয়ে, এবং জটু মামার সেই পথের গল্প বাবা মাও খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। বাবা বলেছিলেন, জটু, তুমি যেমনটি বললে তার কিছুই আমি দেখতে পাইনি। মা আফসোস করে বলেছিলেন, বাংলাদেশ আমারও খুব দেখতে ইচ্ছে করে। জটু মামা বলেছিলেন, দিনের বেলা আমরাও আসামের অনেক ন্যাচারাল বিউটি দেখতে পাবো। রাত্রে হাসিমারা স্টেশন ছাড়িয়ে যাবার পরেই মা প্রথমে চিক্কুসকে ফিডিং বোতল থেকে দুধ ঢেলে খাইয়ে দিয়েছিলেন। তারপর গোগল খেয়েছিল। ঘুম পেতেও বেশি দেরি হয়নি, কিন্তু ও তো শুয়েছিল বাঙ্কের ওপরে, নিচে এলো কেমন করে? কথাটা জিজ্ঞেস করার আগে গোগল চিক্কুসের গায়ে একবার হাত বুলিয়ে দিল। চিক্কুস চমকে পিছন ফিরে গোগলকে দেখবার আগেই মাঝখানের কালো বিন্দুটি একটু বড় হলো। চট করে মুখ তুলে গোগলের গালে একবার চেটে দিয়েই আবার ব্যস্তভাবে কাঁচের জানলায় মুখ ঠেকালো। গোগলও জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। এখনও সূর্য ওঠেনি। পূবের আকাশ লাল, তার গায়ে হালকা মেঘের মতো ঢেউ খেলানো পাহাড় দেখা যাচ্ছে অনেক দূরে। প্ল্যাটফর্মে লোকজন চলাচল করছে, চা আর খাবারওয়ালারা হেঁকে বেড়াচ্ছে। প্ল্যাটফর্মের আশেপাশে অনেক গাছপালা, নানা রকম পাখির ডাক ভেসে আসছে। গোগল ঝুঁকে পড়ে স্টেশনের নাম দেখার চেষ্টা করলো, দেখতেও পেল ইংরেজিতে লেখা রয়েছে নলবাড়ি। এই সময় জটু মামা কামরায় এসে ঢুকলেন, তার হাতে দুটো ফ্লাস্ক। তখনই বাইরে ঢং ঢং ঘন্টা বেজে উঠল। কয়লার ইঞ্জিনের হুইসেল ভেসে এলো। বাবা জিজ্ঞাসা করলেন, দুধ পেলে? জটু মামা হেসে বললেন, হ্যাঁ নিশ্চয়, আমাদের কিছু জুটুক আর না জুটুক, চিক্কুসের জন্য টাটকা দুধ মিলতেই হবে। জটু মামার অসাধ্য যেন কিছুই নেই। তিনি মায়ের হাতে ছোট ফ্লাস্কটা বাড়িয়ে দিয়ে বললেন, হ্যাঁ নিন দিদি, জাল দেওয়া টাটকা দুধ চিক্কুসের জন্য। তবে সবটা নয়, আমাদের চায়ের জন্য কয়েক চামচ দুধও ওতে আছে, আর এই ফ্লাস্কে চায়ের লিকার আছে। বাবা বললেন জটু মামাকে, দরজাটা বন্ধ করে এবারে বসে পড়ো। চিক্কুস ইতিমধ্যে জানলা থেকে সরে এসে গোগলের কোলে ঝাঁপিয়ে পড়েছে। মা চা আর দুধের ফ্লাস্ক কামরার আয়নার নিচে ছোট তাকের ওপর রাখলেন। একটা বেতের ব্যাগ থেকে গোগলের টুথব্রাশে পেস্ট লাগিয়ে এগিয়ে দিয়ে বললেন, গোগল যাও, আগে দাঁত মেজে মুখ ধুয়ে নাও। গোগল উঠতে গেলেও চিক্কুসও ওকে ছাড়তে চাইল না, জামার হাতা কামড়ে ধরল। গাড়ি তখন ঝুক ঝুক শব্দে চলতে আরম্ভ করেছে। মা এগিয়ে এসে চিক্কুসকে টেনে নিজের কোলে তুলে নিয়ে আদর করে ধমক দিলেন। খালি কুটকুট করে কামড়ানো, দুধের দাঁত খুব সরসর করছে, হ্যাঁ দেব একেবারে ভেঙে। গোগল মুগ্ধ চোখে চিক্কুসকে দেখে বাথরুমের দরজা খুলে ভিতরে ঢুকল। বেসিনের ট্যাপ খুলে মুখে জল কুলকুচি করে ব্রাশ ভিজিয়ে নিল। দাঁত মাজতে মাজতে বাইরে এসে বলল, মা আমি তো বাঙ্কের ওপর কাল রাত্রে শুয়েছিলাম, নিচে এলাম কেমন করে? হ্যাঁ সেটাই হলো রহস্য। জটু মামার গোঁফ জোড়া ডানা মেলে দিল, ঝকঝকে চোখে তাকিয়ে হাসলেন। মা তখন কামরার এক পাশে একটা প্লেটে দুধ ঢালছেন।
চিক্কুস কোল থেকে নামবার জন্য ছটফট করছে। মা ধমক দিয়ে বলছেন, রোসো রোসো, খিদে আর থাকতে পারছো না দেখছি, গরম দুধ খেয়ে জিভ পোড়াবে নাকি? বাবা বললেন গোগলকে, মাঝরাত্রে নেমে তুমি বাথরুমে গেছলে, ফিরে এসে চিক্কুসকে দেখে ঘুম চোখেই তোমার জেদ চাপলো ওকে নিয়ে শোবে, তার জন্য আমার জায়গা তোমাকে ছেড়ে আমাকেই বাঙ্কের ওপরে যেতে হয়েছিল। জটু মামা গোগলের দিকে তাকিয়েছিলেন, বললেন, আর আমি হলপ করে বলতে পারি মাস্টার গোগল, কাল রাত্রে তুমি নিশ্চয়ই চিক্কুসকে স্বপ্ন দেখেছ। গোকুল দাঁত মাজতে ভুলে গিয়ে পেস্টের ফেনা শুদ্ধ মুখ হাঁ করে জটু মামার দিকে তাকালো। আশ্চর্য, স্বপ্নের কথা জটু মামা জানলেন কি করে? বাবা জিজ্ঞেস করলেন, কি হলো, সত্যি স্বপ্ন দেখেছ নাকি? গোকুল অবাক চোখে তাকিয়ে ঘাড় ঝাঁকালো। জটু মামা আর বাবা মুখোমুখি তাকিয়ে হেসে উঠলেন। বাবা বললেন, চিক্কুস ছাড়া মাথায় এখন আর ওর কিচ্ছু নেই। গোকুল পেস্টের ফেনা শুদ্ধ মুখে কিছু বলবার চেষ্টা করলো। বাবা বাধা দিয়ে বললেন, যাও, আগে মুখ ধুয়ে এসো, তারপরে স্বপ্নের কথা শোনা যাবে। গোকুল মুখ ধুতে যাবার আগে দেখলো মা তখনও চিক্কুসকে কোল থেকে নামতে দেননি। চিক্কুস কুঁই কুঁই করে বায়না করছে। গোকুলের ভালো করে দাঁত মাজা হলো না। কোনো রকমে কয়েকবার দাঁতে ব্রাশ বুলিয়ে মুখ ধুয়ে বেরিয়ে এলো। আয়নার কাছে হুকে একটা ঝোলানো ছোট তোয়ালে দিয়ে মুখ মুছে মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। চিক্কুসকে তখন নামিয়ে দেওয়া হয়েছে। ও জিভ দিয়ে চেটে চেটে দুধ খাচ্ছে। মা কাঁচের গেলাসে চায়ের লিকার ঢেলে দুধ মিশিয়ে বাবা আর জটু মামাকে দিলেন। এগিয়ে দিলেন বিস্কুটের প্যাকেট। গোকুল সকালে মুখ ধুয়ে চা খায় না, কিন্তু মা ওকে গেলাসে চা দিয়ে বললেন, আজ আর দুধ নেই, তুমিও বিস্কুট দিয়ে চা খাও। জটু মামা বললেন, হ্যাঁ এসো মাস্টার, বসো, তারপরে তোমার স্বপ্নের কথা শুনি। গোকুল ভারী লজ্জা পেল। প্যাকেট থেকে বিস্কুট নিয়ে জটু মামার পাশে বসে ভোরের স্বপ্নের কথা বলল, আর সেই সঙ্গেই মন খারাপ করে বলল, ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় মামা? জটু মামা গোফের ডানা মেলে দিয়ে হো হো করে হেসে উঠে বললেন, হা 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 হা, ওসব বিলকুল বাজে কথা। আসলে চিক্কুস তোমার মাথায় বিঁধে রয়েছে, সবসময় একটা হারায় হারায় ভাব, তাই ওই রকম স্বপ্ন দেখেছ। ওটা কিছু নয়। এখন নতুন দেশটা দেখো, চারিদিকেই দেখবে কেবল জঙ্গল আর পাহাড়। কথাটা সত্যি, কিন্তু নতুন দেশের থেকেও চিক্কুসই ওর নজর কেড়ে নিচ্ছে বারে বারে। মা ওর প্লেটে দুবার দুধ ঢেলে দিয়েছেন। চিক্কু সবটাই খেয়ে নিয়ে কামরার চারপাশে শুঁকে শুঁকে বেড়াচ্ছে। মায়ের চোখও চিক্কুসের দিকে। গাড়ির ঝাঁকুনি সামলাবার জন্য মা কামরার দেওয়ালে হেলান দিয়ে চা আর বিস্কুট খাচ্ছেন। তারপরে কি মনে করে চায়ের গেলাস রেখে দিলেন আয়নার নিচে তাকের ওপর। চিক্কুসকে তুলে নিয়ে বাথরুমের দরজা খুলে ওকে ভেতরে ঢুকিয়ে দিয়ে দাঁড়িয়ে রইলেন। চিক্কুস মিনিট খানেক বাথরুমের দরজার কাছে শুঁকে হিসি করে দিল। আশ্চর্য, মা কী করে বুঝলেন চিক্কুসের হিসি পেয়েছে? আর চিক্কুস যেন বাথরুমে যাবার জন্য তৈরিই ছিল। তারপরে চিক্কুস কামরায় এসে খরগোশের মতো লাফিয়ে লাফিয়ে দৌড়তে আরম্ভ করল। সকলের পায়ের কাছে গিয়ে শাড়ি আর পাজামা কামড়ে ধরতে লাগলো। একেবারে শেষে এলো গোগলের কাছে। গোগলে রাতের পরা ঢলঢলে পায়জামার ওপর পা তুলে দিয়ে ওর মুখের দিকে তাকালো। গোগলের চা বিস্কুট খাওয়া শেষ। ও চিক্কুসকে কোলের ওপর তুলে নিল। শুরু হয়ে গেল চিক্কুসের তাণ্ডব। গোগলের গাল গলা মুখ চেটে দিয়ে জামার কলার কামড়ে ধরতে লাগলো। ভাবটা অনেকটা, এসো না লড়াই লড়াই খেলি। গোগলেরও খেলা জমে উঠল। চাটলে সুরসুরি, কামড়ালেই উফ আহ। তবে বেশিক্ষণ নয়। মা পাউডার আর ব্রাশ বের করলেন। চিক্কুসকে টেনে নিয়ে ওর গায়ের বড় বড় লোম সরিয়ে সারা গায়ে পাউডার মাখিয়ে ব্রাশ করে দিতে লাগলেন।
চিক্কুস বারে বারে ব্রাশটা কামড়ে ধরবার চেষ্টা করছে। মা বারে বারেই চোখ পাকিয়ে ধমক দিচ্ছেন, ফের দুষ্টুমি হচ্ছে, এবার কিন্তু খুব মারবো। চিক্কুসের বয়ে গেছে মায়ের কথা শুনতে, এমনকি মায়ের ধমকের প্রতিবাদে কয়েকবার সরু গলায় ঘেউ ঘেউ করে উঠল। গোগল হা হা করে হেসে উঠল। কিন্তু একটু পরেই চিক্কুস ভালো ছেলেটির মতো মায়ের কোলের কাছে পা ছড়িয়ে দিয়ে শুয়ে পড়ল। শুয়েই ঘুম। ইতিমধ্যে বেশ কিছু স্টেশন পেরিয়ে গিয়েছে। গোগল চেষ্টা করছে স্টেশনগুলোর নাম পড়ার, সব পড়তে পারেনি। রঙিয়া জংশনে গাড়ি দাঁড়িয়েছিল। সেখানে একজন উর্দিপড়া রেলের ক্যাটারারের লোক সকালের খাবার দিয়ে গেল, বাটার টোস্ট, অমলেট আর চা। মা বের করে দিলেন মামিমার দেওয়া ক্ষীর কদম্ব। চিক্কুস একটুও নড়ল না, বার্থের ওপর উপুর আর লম্বা হয়ে ঘুমোতেই লাগল। ট্রেন 10:30টায় পৌঁছল গৌহাটি। বিরাট স্টেশন, লোকজনের ভিড়ও বেশ। গোগল ইংরেজিতে পড়ল গৌহাটি, আর অসমিয়া ভাষায় লেখাটা উচ্চারণ করল গুয়াহাটি। জটুমামা হো হো করে হেসে বললেন, এ গোগল, ওটা বাংলা নয়, অসমিয়া। আসলে রয়ের ফুটকি আর পেটকাটা ব তোমাকে ঘুলিয়ে দিয়েছে। ওটা পড়তে হবে গুয়াহাটি বা গৌহাটি, এই গুবাহাটি নয়। যতদূর জানি অসমিয়া ভাষায় সুপুরি দেওয়া পানকে বলে গুয়া, অথবা হয়তো কেবল সুপুরিকেই গুয়া বলে, তার থেকেই গুয়াহাটি নাম হয়েছে কিনা আমি অবশ্য জানি না, হতেও পারে। গোগল বলল, এই গৌহাটি তো আসাম রাজ্যের রাজধানী। আর ঠিক বলেছ, আমরা ব্রহ্মপুত্র নদীর ওপর যে রেল ব্রিজটা দিয়ে এলাম ওটা আগে ছিল না। ছেলেবেলায় যখন প্রথম এসেছিলাম তখন ওপারে পাণ্ডুঘাট বলে একটা স্টেশন ছিল। ফেরি স্টিমারে নদী পেরিয়ে এসে আবার ট্রেনে উঠতে হতো, বললেন জটু মামা। এই সময়েই রঙিয়ার সেই রেল ক্যাটারিংয়ের লোকটি এলো খালি থালা বাসন নামিয়ে নেবার জন্য, আর একটা বিল বাড়িয়ে দিল জটু মামার দিকে। জটু মামা হাত বাড়াবার আগেই বাবা বিলটা নিজের হাতে টেনে নিলেন। জটু মামা বললেন, আহা, এত টানাটানি কিসের? আপনাকে তো বলেইছি ঠিক সময় আপনার কাছ থেকে টাকা চেয়ে নেব। বাবা বললেন, আর সে যখন নেবে তখন দেখা যাবে। এখন লোকটিকে আমাদের দুপুরের খাবারের কথা বলে দাও, চিক্কুসের জন্য বলতে ভুলো না। মা বললেন, এই চিক্কুসের জন্য আলাদা কিছু বলতে হবে না। ভাতের সঙ্গে মাছ মাংস যাই পাওয়া যাক, আমি জলে ধুয়ে হাড় কাঁটা ছাড়িয়ে চিক্কুসকে দেব। জটু মামা রেলওয়ে ক্যাটারিংয়ের লোকটির কাছে জেনে নিলেন দুপুরের খাবার মিলবে চাপার মুখ জংশন স্টেশনে। চিকেন কারি, রাইস, ডাল আর ভাজি মিলবে। লোকটিকে দেখে নেপালি বলে মনে হলো, কিন্তু জটু মামার সঙ্গে সে বাংলাতেই কথা বলল। জটু মামা 4 প্লেট খাবারের অর্ডার দিলেন। বাবা বিলের টাকা মিটিয়ে দিতে সে একটা সেলাম ঠুকে নেমে গেল। চিক্কুসের ঘুম ভাঙল 11:30 নাগাদ। মা ওর প্লেটে জল ঢেলে দিলেন। ও চুক চুক করে জল খেলো। আবার একবার বাথরুমের দরজা খুলতেই ও ভিতরে গেল, ঠিক শেখানো পড়ানো বাচ্চার মতোই। কিন্তু এখনও লাফালাফি দৌড়োদৌড়ি তেমন নেই। বাথরুম থেকে বোধহয় গোগলের রবারের স্যান্ডেল একটা মুখে করে এক কোণে নিয়ে গিয়ে বসে চিবোতে লাগলো। বাথরুমের শাওয়ারে জল ছিল। গোগলই সকলের আগে চান করে নিল। জলটা বেশ গরম হয়ে গিয়েছে। তারপরে বাবা আর জটু মামা, সকলের শেষে মা। চাপার মুখ জংশনে খাবার এলো। মা আগে চিক্কুসের খাবার তৈরি করলেন, ওষুধ মিশিয়ে দিলেন খাবারে। চিক্কুসের খুবই খিদে পেয়েছিল, কিন্তু জিভের ঠেলায় খাবার একপাশে জমে যেতে লাগলো। মা আবার সেটা আঙুল দিয়ে চাড়িয়ে দিলেন। চিক্কুসের তাতে খেতে বেশ সুবিধে হলো। গোগল বাবা জটু মামার সঙ্গে কোলে প্লেট তুলে নিয়ে খেলো। ওদিকে চিক্কুসে তখন আবার খেলার ঝোঁক চেপেছে। মা আগেই বলে দিলেন, এই চিক্কুস যেন কারোর এঁটোতে মুখ না দেয়, দেখো।
গোকুল খাবার পরে আবার খানিকক্ষণ চিক্কুসের সঙ্গে খেলা জুড়ল। ইতিমধ্যে গাড়ি যতই চলছে পাহাড় আর জঙ্গল ততই বাড়ছে। মাঝে মাঝে দেখা যাচ্ছে চা বাগান, বাগানে মেয়েরা পিঠে ঝুপড়ি ঝুলিয়ে চা পাতা তুলছে। কেউ কেউ ট্রেনের দিকে তাকিয়ে দেখছে, অনেকে কাছাকাছি থেকে হেসে হাত তুলে যেন টাটা জানাচ্ছে। জার্নিটা সত্যি মজার। গোকুল চা বাগান অনেক আগেই দেখেছে, চা পাতা তোলাও দেখেছে হলং আর ফুটসিলিংয়ের পথে যেতে, দার্জিলিংয়েও দেখেছে। চিক্কুস আবার ঘুমিয়ে পড়ার পরে গোকুলেরও কেমন ঝিমুনি ধরল, কিন্তু চারিদিকের প্রাকৃতিক দৃশ্য ওর চোখ টেনে রাখল। গোকুল জানলা দিয়ে রোদের চেহারা দেখে বুঝতে পারছিল গাড়ি যেন পূব ঘেঁষে উত্তর দিকে চলেছে। বাবা তো সিটে বসেই একটু ঝিমিয়ে নিলেন। মা একটা গোটা সিটে গা এলিয়ে পাশ ফিরেছেন। কেবল জটু মামাই গৌহাটি থেকে কেনা ইংরেজি আর অসমিয়া ভাষার দুটো পত্রিকা পড়ছেন। লামডিং জংশনে এলো প্রায় 3টের সময়। আবার সেই রেলওয়ে ক্যাটারার এলো খালি বাসনপত্র গেলাস নিতে। বাবার ঠিক ঘুম ভেঙে গেল। তিনিই খাবারের বিল মিটিয়ে দিলেন। লোকটি আবার সেলাম করে বাসনপত্র নিয়ে নেমে গেল। জটু মামা গোগলকে বললেন, আমি তোমাকে যে মেন লাইনের কথা বলেছিলাম, এখানে এসেই সেটা মিশেছে। ওই দেখো সেই ব্রড গেজ লাইন। আমরা যদি কাছাড় দিয়ে বদরপুর হয়ে আসতাম, সে পথ আরও সুন্দর। ওদিকে প্রায় সবই হিল স্টেশন। চিহারা বলে একটা স্টেশন আছে এই পথে, আর সেখান থেকেই পাহাড়ি রেলওয়ে শুরু। সেই পথে প্রায় 32টা পাহাড়ি সুড়ঙ্গের ভেতর দিয়ে রেল চলে। এর মধ্যেই তুমি দেখেছো জায়গাগুলোর নামও কেমন অদ্ভুত বদলে যাচ্ছে। ও পথে এলে তুমি পেতে হারাঙ্গাজাও, জাঠিঙ্গা, সাইলং ডিসা, হাফলং, মাইবং, হেনেমা, এমনি সব স্টেশনের নাম। আর ওই যে দেখছো ডান দিকে একটু দূরে বিরাট ফরেস্ট, ওটা হলো নামুর ফরেস্ট। ছেলেবেলায় যখন এসেছিলাম তখন বাবা বলেছিলেন, ভুলে যেন লামডিংয়ে জল মুখে দিও না। তখন এই অঞ্চলে জল ছিল খুব খারাপ। ম্যালেরিয়া আর ব্ল্যাক ওয়াটার জ্বরের হাত থেকে রেহাই পাওয়াই ছিল মুশকিল। এখন অবশ্য অনেক বদলে গেছে। জটু মামার কথা শুনতে শুনতে গোগলের নজর পড়ল প্ল্যাটফর্মের একদল মেয়ে পুরুষের দিকে। তাদের চেহারা আর পোশাক অদ্ভুত রকম। গোগল সেদিকে দেখিয়ে জিজ্ঞাসা করল, জটু মামা, ওরা কারা নিজেদের মধ্যে কথা বলা বলি করছে? জটু মামা দেখে বললেন, হ্যাঁ নিশ্চয়ই নাগা, তবে ওরা যে কোন ট্রাইবের নাগা সেটা ঠিক বুঝতে পারছি না। তোমার যদি খুব কৌতূহল হয় তবে চলো গিয়ে জেনে আসি। গাড়ি এখানে বেশ খানিকক্ষণ দাঁড়াবে। গোগল তখনই লাফিয়ে উঠে বলল, হ্যাঁ চলুন। গোগল লাফিয়ে উঠতেই চিক্কুসও লাফিয়ে ওর পায়ের ওপর পড়ল। মা জেগে গিয়েছিলেন, তাড়াতাড়ি চিক্কুসকে তুলে নিলেন। গোগল জটু মামার সঙ্গে প্ল্যাটফর্মে নেমে সেই দলটার দিকে এগিয়ে গেল। জটু মামা দলটার সামনে দাঁড়িয়ে একজন পুরুষকে কি একটা ভাষায় কিছু জিজ্ঞেস করলেন। লালচে মুখে অজস্র দাগ লোকটা একটা লম্বা বাঁশের পাইপ কামড়ে ধরে তামাক টানছিল। জটু মামার দিকে তাকিয়ে হেসে সেই ভাষাতেই জবাব দিল। কয়েকজন মেয়েও পুরুষদের সঙ্গে পাইপ মুখে তামাক টানছিল। মেয়েদের পাইপ একটু আলাদা রকমের, কিন্তু লম্বায় সবই প্রায় 8 থেকে 10 ইঞ্চি। দলের মেয়ে পুরুষ সবাই জটু মামার দিকে দেখছিল, গোগলকেও দেখছিল। গোগলের মনে হচ্ছিল জটু মামার কথার মধ্যে 2-4টে বাংলা শব্দও যেন আছে, অথচ ধরতে পারছিল না। জটু মামা গোগলকে বললেন, এরা হচ্ছে কুকি নাগা, এসেছে হেনেমা থেকে। গেছলো মাইবংয়ে তুলো বেচতে। হেনেমায় তুলো বেশ ভালো হয়, হাতে কিছু টাকা পয়সা আছে তাই এদিকে একটু বেরিয়ে যাচ্ছে। গোগল জিজ্ঞেস করল, ওরা আমাদের সঙ্গে ডিমাপুর যাবে না? না, জটু মামা হেসে বললেন, তাতে ওদের অনেক ঘুরে যেতে হবে। কোহিমা থেকে হেনেমা অনেক দূর। শেষ হলো 2য় পর্ব। 3য় পর্ব নিয়ে
খুব শিগগিরই ফিরব। আশা করি আপনাদের মনোরঞ্জন করতে পারছি। গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন, শেষ পর্যন্ত অনেক কিছু আকর্ষণ রয়েছে। সকলে ভালো থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।